তুমি হয়তো জানো কদম্ব রাজবংশের রাজকন্যাকে স্বয়ংবর সভায় উপস্থিত করার কথা ভাবা হয়েছিল। সেই সময় এহেন রূপবতী গুণবতী রাজকন্যাকে সিংহলের রাজবধূ করার জন্য আমি সম্বন্ধ পাঠিয়েছিলাম। তারপরেই কদম্বরাজ তত্ত্ব পাঠান। সেই তত্ত্ব গ্রহণের মাধ্যমে সিংহল রাজ উপতিষ্য এই বিবাহ প্রস্তাব গ্রহণ করেন। এখন যদি বাগদানের পর কোনো বিবাহ প্রস্তাব খারিজ করা হয়, তাহলে সেটা সেই ভারতীয় রাজকন্যা ও তার পরিবারের অপমান। কোনো রাজ পরিবার কি এই অপমান মেনে নিতে পারে? আর তুমি নিশ্চয়ই জানো, বকাটক আর শক রাজবংশ কদম্ব রাজবংশের মিত্র রাজ্য। অপমানের শোধ নিতে যদি এই তিন রাজ্য একযোগে সিংহলকে আক্রমণ করে, এবার তাহলে তুমি বলো মহানামা, উপতিষ্য কি করবে? সে কি তার রানীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে, নাকি সিংহলকে বাঁচাবার চেষ্টা করবে? আমাদের সিংহলের মহারাজ উপতিষ্য এখন দাঁড়িয়ে আছেন ঠিক দ্বিমুখী তলোয়ারের উপর। বৌরানী, আমার এত বড় একটা সর্বনাশ করে তুমি কি পেলে বৌরানী? কি যশোধরা, কি হয়েছে? কি হয়েছে? এত বড় একটা সর্বনাশ হয়ে যাওয়ার পর তুমি জিজ্ঞেস করছো কি হয়েছে? তুমি কিচ্ছু জানো না। তোমাকে এত উত্তেজিত লাগছে কেন? তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কদম্ব রাজকন্যাকে বাগদানের পর তাকে বিবাহ না করার অর্থ সিংহলে যুদ্ধ হওয়া। এটা তো তুমি খুব ভালো করেই জানো। আর আমার স্বামী প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে থাকায় এই যুদ্ধে তাকে এক বিরাট দায়িত্ব নিতে হবে। কিন্তু সিংহলের সঙ্গে কদম্বের যুদ্ধ হওয়ার ফলে কি ঘটতে পারে তা তুমি ভেবে দেখেছো একবারও? শুনেছি কদম্ব অত্যন্ত শক্তিশালী একটা রাজ্য, আর কদম্বের সঙ্গে যদি শক বকাটক এই দুই রাজ্য মিলিত হয়, তাহলে সিংহলকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে? যশোধরা, তুমি শান্ত হও। ঈশ্বর আছেন, উনি নিশ্চয়ই এর একটা বিহিত করবেন। দেখো। শান্ত হব? তুমি কি করে বলছো বৌরানী? আমার স্বামীকে তো তুমি ভাই বলে ডাকো। আজ যদি এই যুদ্ধে আমার স্মৃতি সিঁদুর বলে দিতে হয়। যশোধরা, এসব কি বলছো তুমি? এরকম অলক্ষণে কথা কখনো মুখে আনবে না। ঈশ্বর, ওকে ক্ষমা করে দিও, না বুঝে বলে ফেলেছে। আর কতজনের জন্য তুমি ঈশ্বরকে ডাকবে বৌরানী? হাজার হাজার নারী স্মৃতি সিঁদুর নিয়ে তুমি খেলা করছো। কি বলছো কি তুমি? ঠিকই বলছি আমি। তুমি একবারও ভেবে দেখেছো যে হাজার হাজার নারীর স্বামীরা যুদ্ধ করতে যাবে, তারা কেউ তোমাকে কোনোদিন ক্ষমা করবে? আর না জানি আমার ভবিষ্যতে কি লেখা আছে। এই সব কিছু তোমার জন্য। আর যদি তুমি খনাকে শিখিয়ে পড়িয়ে দাদাকে দাবা খেলার মাধ্যমে বিবাহটা বন্ধ না করাতে, তাহলে কিন্তু তোমাকে আমাকে কাউকে এই সর্বনাশটা দেখতে হতো না। তোমার সঙ্গে কথা আছে উপতিষ্য। হ্যাঁ বলুন দিদি। দাবা খেলার নামে তোমরা যে প্রহসনটা করলে তা নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু দিদি আপনি কি বলছেন? ঠিকই বলছি।
গোটা ঘটনাটা যে তোমার ইচ্ছা অনুযায়ী হয়েছে সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি। আপনি ভুল করছেন দিদি, এই বিষয়ে আমি কিচ্ছু জানতাম না। খনা আমাকে দাবা খেলতে বললো, আর তারপরে যা যা ঘটলো আপনাদের সামনে ঘটলো। তো এই বিবাহটা বন্ধ হওয়ায় তুমি যে খুশি হয়েছ সেটা আশা করি অস্বীকার করবে না। উপদেশ্য, তোমরা হাজার ভুল করলেও আমি পরিবারের জ্যেষ্ঠা হিসেবে তোমাদের কোনো ক্ষতি হতে দিতে চাইতে পারি না, সে তোমরা আমার যত নিন্দেই করো না কেন। এ কি বলছেন দিদি? আমি জানি আপনি আমাদের সর্বদা মঙ্গল কামনাই করেন। দেখো ঈশিকা, এখন তুমিও যদি এভাবে ভেঙে পড়ো তবে তো আমি আর কি করতে পারি বলতে পারিস? তুই তো সব জানিস। খনা, আমি কি তোমাকে তোমার বাবার সঙ্গে দাবা খেলতে শিখিয়েছিলাম? ঐশিকা সত্যি কথাটা কিন্তু সবাই জানে। এখন কেউ যদি অন্য কোনো কথা বলে থাকে তবে তাতে সত্যিটা তো বদলে যায় না। কিন্তু যশোধরা আমাকে কত বড় কথা বলে গেল বলতো। জয়দ্রথ তো আমারও ভাই, আমিও তাকে ভালোবাসি। আমি কি পারবো ওর কোনো ক্ষতি করতে? ঐশিকা, এই মুহূর্তে কিন্তু এখানে প্রত্যেকে নিজেদের স্বার্থ রক্ষার কথাই ভাবছে। তোমার মতো সকলের কথা কে ভাবে? তাই বলছিলাম, অন্যের কথায় তুমি কিন্তু প্রভাবিত হও না। মা, তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। দেখো রানী, মহারাজের এই বিবাহ না করার সিদ্ধান্তটা কিন্তু একান্তই নিজস্ব। সত্যি যদি আজ উনি এই চূড়ান্ত সিদ্ধান্তটা না নিতেন তবে কি আমরা সেই সিদ্ধান্ত বদলাতে পারতাম? তিনি যদি সত্যি বিবাহ করতেন, আমরা সেই বিবাহ বন্ধ করতে যেতাম? মা, আমি বুঝতে পারিনি। বাবার সঙ্গে দাবা খেলে বিবাহটা বন্ধ করেছি বলে তোমাকে এত কথা শুনতে হবে। তুমি আমায় ক্ষমা করো মা। আমি যদি আগে বুঝতাম তাহলে কখনো বাবাকে বলতাম না দাবা খেলতে। তুই কেন এমন করলি রে মা? আজ তো তুই আর আমি সবার চোখে খারাপ হয়ে গেলাম। এখন তোকে আমি কি করে বাঁচাই বলতো? খনা, আমার সোনা মা, না, তুমি কোনো অন্যায় করতেই পারো না। কোনো অন্যায় নেই। মানুষের মনের জটিলতা তুমি কেমন করে বুঝবে সোনা? তুমি যে ফুলের মতোই নিষ্পাপ। কাঁদে না খনা, তুমি কোনো অন্যায় করনি। আমার খনা কোনো অন্যায় করতেই পারে না। তাই তো খনা তার বাবা মাকে কত ভালোবাসে, তাই না রানী? সব সময় খনা ওর বাবা মায়ের উপকার করে। তোর মনে আছে গৌরকে, বিভীষণ উৎসবের সময় খনা কেমন করে ওর বাবাকে রক্ষা করেছিল? হ্যাঁ, আর এই তো সেদিন খনা দিবারাত্র সেবা করে মহারাজকে সারিয়ে তুলেছিল। না খনা, তুমি এভাবে ভেঙে পড়ো না সোনা। তুমি তো কত সাহসী মেয়ে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো, বলো তো আমাদের কে সাহস দেবে? কাঁদিস না মা, কাঁদিস না। তুই কাঁদলে যে আমারও বুকটা ফেটে যায় সোনা। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি।
এরকম ভুল আর কখনো করবো না। কনা, এই এতটুকু বয়সে তোকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তুই যে একজন কন্যা সন্তান, তোকে যে আরো কত কিছু সহ্য করতে হবে রে মা। বিবাহের আগে মেয়েরা তাদের বাপের বাড়িতে হাসি আনন্দের দিন কাটিয়ে যায়, আর তোকে এত জ্বালা সহ্য করতে হচ্ছে। আমারই জন্য তোকে এত জ্বালা সহ্য করতে হচ্ছে সোনা। আমি যে মরেও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। কন্যা, কাঁদিস না মা। তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করে দিতে চাই। এসব খেলাধুলো তো যথেষ্ট হলো। তোমার এবার বোঝা উচিত যে ক্রমশ সময় অনেকটা অতিবাহিত হয়ে যাচ্ছে। কদম্ব রাজপরিবার এখনো কিন্তু কোনো সংবাদ পায়নি। এতক্ষণে তারা নিশ্চয়ই দুশ্চিন্তা শুরু করে দিয়েছেন। কিন্তু দিদি, উপদেশ্য, খনা ছেলে মানুষ, তার সাথে ছেলে মানুষই খেলায় যোগ দিয়ে তুমি কিন্তু খুব একটা বিচক্ষণতার পরিচয় দাওনি। তোমার এই সিদ্ধান্তে কদম্বরাজ মোটেই খুশি হবেন না। তুমি নিজে একজন পরিণত বয়সের মানুষ, তুমি একটা দেশের রাজা। এক কন্যাকে নিয়ে তুমি দীর্ঘদিন সংসারও করেছো। সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে সামাজিক এবং সাংসারিক দুই বুদ্ধি তোমার রয়েছে। এক রাজকন্যাকে বাগদান করে তাকে গ্রহণ না করার অর্থ নিশ্চয়ই তোমাকে আর বুঝিয়ে বলতে হবে না। তুমি যে সমস্যাটা সৃষ্টি করলে সেটা এখন আর শুধুমাত্র সিংহলের সমস্যা নেই উপদেশ্য, দুটো আলাদা রাষ্ট্রের সমস্যা হয়ে দাঁড়িয়েছে তোমার সিদ্ধান্ত। কদম্ব রাজকন্যা এবং তার পরিবারের অসম্মান, এই ঘটনার ফলাফল একটাই, সরাসরি কদম্ব রাজ্যের সঙ্গে শত্রুতা করা। এর ফলে যুদ্ধ বিগ্রহ যাই হোক না কেন, এর ফলাফল দুই রাজ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। অযথা যুদ্ধের মাধ্যমে দুই দেশেরই প্রচুর লোক ক্ষয়, অর্থ ক্ষয় হবে। আর সিংহলের ধ্বংস তো সুনিশ্চিত। দেখো উপদেশ্য, আমিও কিন্তু এই রাজ পরিবারেরই সন্তান। রাজনীতি আমার জন্মসূত্রে পাওয়া। আমি সেই জ্ঞান থেকে তোমাকে বলতে পারি, এসব যুদ্ধ, অশান্তি, মৃত্যু এগুলোকে আমন্ত্রণ না করে তোমার উচিত হবে কোনো শান্তিপূর্ণ সমাধানে আসা, অর্থাৎ এই বিবাহকে মেনে নেওয়া। উপদেশ্য, একমাত্র তুমিই পারো এই শুভ কাজটার মাধ্যমে দুই রাজ্যের মধ্যে প্রীতির বন্ধন সৃষ্টি করতে। একমাত্র এই শুভ কাজই পারে যুদ্ধের মতো অশুভ ঘটনাকে দূরে সরিয়ে রাখতে। আমি তোমার দিদি, আমি তোমায় কোনো কুপরামর্শ দেব না। তুমি এই বিবাহ প্রস্তাব গ্রহণ করে বিবাহের জন্য প্রস্তুত হও। রানীমা, আপনি কেন এমন ভাবে ভেঙে পড়ছেন? আর এসব যা কিছু হচ্ছে তাতে আপনার কি বা করার আছে? তাই তো। আর তাছাড়া এতদিন আপনি যা কিছু করেছেন সব তো সাধারণ মানুষের ভালোর কথা ভেবেই করেছেন, নিজের স্বার্থের জন্য তো কিচ্ছু করেননি। তা না হলে কেউ এমন হাসি মুখে নিজের স্বামীর দ্বিতীয় বিবাহর প্রস্তাব মেনে নেয়? দেখুন রানীমা, আপনি আপনি শুধু সিংহলের রাজমহিষীই নন, বরং আপনি আমাদের সকলের খুব কাছের রানীমা, যিনি আমাদের সাথে খুব সহজ সরলভাবে মেশেন, সাধারণ মানুষের কথা ভাবেন। নিজের সামাজিক সম্মানের কথা ভেবে আপনি কোনো দিন দূরে সরে থাকেননি। এই তো সেদিন নিজে হাতে রান্না করে আমাদের সকলকে খাওয়ালেন। তবু কেন কেন চারপাশে এত সমস্যা আমাকেই ঘিরে রেখেছে? একটার পর একটা বিপদ। নিজের মনকে শক্ত করুন রানীমা।
এমনভাবে ভেঙে পড়বেন না। আপনি একজন খুব ভালো মানুষ। আপনার মতো মহিয়সী নারী সত্যি আমি দেখিনি। ঈশ্বর আপনার কখনো কোনো ক্ষতি করবেন না। আসলে রানীমা, বিপদ আপদ সমস্যা এইসব মানুষের জীবনে বর্ষার মেঘের মতো আসে। বজ্র বিদ্যুৎ বন্যা এই সব কিছুর পর যখন শরৎ ঋতু আসে আশ্বাস নিয়ে, ঠিক তেমনই এই সব কিছু সাময়িক। এই সব খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখুন রানীমা, ঈশ্বর নিজের প্রিয় মানুষকে কোনো উপহার দেওয়ার আগে তার পরীক্ষা করে নেন, ভালো করে দেখে নেন ওই উপহার পাওয়ার যোগ্যতা তার আছে কিনা। হয়তো অদূর ভবিষ্যতে আপনার জন্য কোনো সুন্দর মুহূর্ত অপেক্ষা করে রয়েছে, তাই জন্যই হয়তো এই সমস্যার দিনগুলো আপনাকে পার করতে হচ্ছে। রানীমা, ফুলের কাছে পৌঁছতে গেলে তো কাঁটার আঘাতটা আপনাকে সইতেই হবে। রাজকুমারী, কি হয়েছে তোমার? আমি বুঝতে পেরেছি কোনো কারণে তোমার খুব মন খারাপ হয়েছে। কি হয়েছে আমাকে বলবে না? দেখো, আমি তো তোমার বন্ধু, তুমি আমাকেও বলবে না? আমি তো কোনো কারণে তোমাকে সাহায্যও করতে পারি। এখন আমার ভাল লাগছে না, এখন আমাকে একটু একা থাকতে দাও। আমি তোমার সাথে পরে কথা বলবো। রাজকুমারী, বন্ধুর কাছে কিচ্ছু লুকাতে নেই, বন্ধুকে সব কথা বলতে হয়। বলো না রাজকুমারী, তোমার কি হয়েছে? তোমার জন্য আমারও খুব মন খারাপ হচ্ছে। আমার খুব খারাপ লাগছে যে আমি বাবাকে দাবা খেলায় পরাজিত করেও কিছু করতে পারলাম না। বাবা দ্বিতীয় বিবাহ প্রতিরোধ করেও কোনো লাভ হলো না। আমার মা তো সেই আগের মতো দুঃখেই আছেন, তার সঙ্গে আবার অন্য একটা ভয় যুক্ত হলো। অন্য ভয়? হ্যাঁ মিহির, আমার বাবা দ্বিতীয় বিবাহ না করলে সিংহলে যুদ্ধ হতে পারে। যুদ্ধ? হ্যাঁ, যেই রাজ্যের রাজকন্যার সাথে বাবার দ্বিতীয় বিবাহ স্থির হয়েছে সেই রাজ্যের সাথে যুদ্ধ হতে পারে। আর যুদ্ধ মানে কত নিরীহ মানুষ মারা যাবে, সিংহলের কত ক্ষতি হবে। রাজকুমারী, তোমার মন খারাপের কারণ আমি বুঝতে পারছি। তোমার মার জন্য তোমার খুব দুঃখ হচ্ছে জানি, কিন্তু সিংহলের এইসব যুদ্ধের ব্যাপারের জন্য তো বড়রা আছেন, তুমি তো অনেক ছোট। দেখো মিহির, আমি রাজকুমারী, আমাকে সব কথাই ভাবতে হবে। দেশের কথা, আমার মায়ের কথা, সব আমাকে দেখতে হবে যাতে আমার মাতৃভূমির কোনো ক্ষতি না হয়, মায়েরও যাতে কোনো ক্ষতি না হয়।